নমস্কার। সকলকে আরও একবার স্বাগত জানাই বৈদিক কথার একটি নতুন অনুষ্ঠানে। সাধারণত আমরা জ্যোতিষ, তন্ত্র, বাস্তুশাস্ত্র প্রভৃতি বিষয় নিয়ে আমরা এখানে আলোচনা করি। আপনারা জানেন প্রতিনিয়ত এই চ্যানেলে নতুন কিছু একটু অন্যরকম কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে আসি। আজকের বিষয়টা গতানুগতিক রাশিফল বা আপডেট নয়। আপনাদের জীবন বদলে দেওয়ার মতো, আপনাদের চিন্তা ভাবনা বদলে দেওয়ার মতো একটি বিষয় নিয়ে আপনাদের কাছে এসেছি। হ্যাঁ, অনেকের রাতের ঘুম উড়ে গেছে এটা শুনে যে তার জন্মছকে নাকি মাঙ্গলিক দোষ রয়েছে। মাঙ্গলিক দোষ থাকলেই যে স্বামী বা স্ত্রী মারা যাবেন বা কোনো কারণে তার ডিভোর্স হবে, এরকম কোনো কিন্তু গ্যারান্টি নেই। আজকের আমার আলোচ্য বিষয় মাঙ্গলিক দোষের যে প্রকৃত যৌক্তিকতা বা বিশেষ যে যুক্তি মাঙ্গলিক দোষের, অ্যাকচুয়ালি মাঙ্গলিক দোষটা কি, কিভাবে কাজে লাগে, কেনই বা আপনি ভয় পাবেন বা কোথায় ভয় পাবেন, অথবা আদৌ ভয় পাবেন না, আজকে এই আলোচ্য বিষয় থেকে আপনার কাছে স্পষ্ট হয়ে যাবে। আগামী দিনে আপনার জন্মছকে যদি মাঙ্গলিক দোষ থাকে তাহলে কিন্তু আপনাকে আর চিন্তা করতে হবে না। আজকের ভিডিওটি স্পেশালি তাদের জন্য বানাচ্ছি যাদের জন্মছকে কিনা মাঙ্গলিক দোষ রয়েছে। ধারণা পুরোপুরি বদলে যাবে। আজকের পর থেকে আপনি নিশ্চিন্তে ঘুমাতে পারবেন আপনার জন্মছকে মাঙ্গলিক দোষ থাকলেও। কোনো অ্যাস্ট্রোলজার, কোনো জ্যোতিষী, কোনো তান্ত্রিক আপনাকে ভয় দেখিয়ে অর্থ রোজগার করতে পারবে না। কারণ আজকের ভিডিওটি যেভাবে আপনাদের সামনে উপস্থাপনা করতে চলেছি, এইভাবে আগে কোনো দিন কোনো অ্যাস্ট্রোলজার আপনাদেরকে বলেনি। কোনো অ্যাস্ট্রোলজার আপনাদেরকে আপনাদের সামনে এইভাবে মাঙ্গলিক দোষের ব্যাখ্যা দেননি। অন্তত ইউটিউবে আমার চোখে পড়েনি। অনেক কষ্ট করে, অনেক পড়াশুনো করে আপনাদের সামনে এই সমস্ত বিষয়গুলো আমি খুঁজে খুঁজে নিয়ে আসি। আপনাদের ভালো লাগা, কখনো বা আপনাকে গাইড করা, কখনো বা আপনাদের ভালো থাকার কিছু রসদ নিয়ে। আপনাদের কাছে অনুরোধ, যারা প্রথমবার এই চ্যানেলটি দেখছেন তাদেরকে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবো এবং লাইক করে আমাকে উৎসাহিত করার জন্য অনুরোধ করব। যদি ভালো লাগে বা কোনো জায়গায় কোনো আপনার কোনো মন্তব্য করার ইচ্ছা জাগে তাহলে অবশ্যই কমেন্ট অপশানে নির্দ্বিধায় আপনি কমেন্ট করতে পারেন। আজকে আর কথা বাড়াবো না, চলে আসবো সরাসরি অনুষ্ঠানে। জন্মছক যদি সম্ভব হয় আপনার সামনে খুলে নিন। আলোচনা করব মাঙ্গলিক দোষ নিয়ে। হ্যাঁ বন্ধু, মাঙ্গলিক দোষ অনেক শুনেছেন আপনারা, অনেক আপনাদের কাছে ইনফরমেশান রয়েছে মাঙ্গলিক দোষ এই হলে মাঙ্গলিক দোষ হয়, ওই হলে ওখানে মঙ্গল বসলে মাঙ্গলিক দোষ হয়। আজকে একটু অন্যভাবে মাঙ্গলিক দোষকে শিখুন বা জানুন। যাদের জন্মছকে লগ্ন থেকে লগ্ন দ্বিতীয়, চতুর্থ, সপ্তম, অষ্টম এবং দ্বাদশভাবে মঙ্গল অবস্থান করে তাদেরকে নাকি বলা হয় তারা জন্মসূত্রে বা হরস্কোপ বিচারে তারা মাঙ্গলিক দোষে দুষ্ট। এটা যদি যুক্তি হয় এই ভাবগুলোতে মঙ্গল থাকলেই মাঙ্গলিক দোষ হয়, তাহলে আমি বলবো এই মাঙ্গলিক দোষ বিচারের যে পদ্ধতি সেটা 95% ইনকারেক্ট, মানে ভুল। আমি কৃষ্ণমূর্তি পদ্ধতি এবং কৃষ্ণমূর্তি জ্যোতিষের যে রেফারেন্স, যে সমস্ত গ্রন্থ রয়েছে, কৃষ্ণমূর্তি জ্যোতিষের যে পদ্ধতি শেখানো হয়েছে আমাদের গুরু মারফত বলুন বা বিভিন্ন গ্রন্থ মারফত আমরা যেটা শিখেছি, জেনেছি পড়াশোনা করে, সেখান থেকে আমি যেটা পেয়েছি, শুধুমাত্র লগ্ন থেকে কোনোদিনও মাঙ্গলিক দোষকে বিচার করলে চলবে না। 99% ক্ষেত্রে অ্যাস্ট্রোলজাররা শুধু লগ্ন থেকে দেখেই বলে দেন যে হ্যাঁ আপনি তো মাঙ্গলিক। কোনো কোনো ক্ষেত্রে আমি দেখেছি ব্যক্তিগত চেম্বার প্র্যাকটিসের ক্ষেত্রে ষষ্ঠভাবে মঙ্গল, সেখানেও লিখে দেওয়া হয়েছে মাঙ্গলিক দোষের প্রতিকার করতে হবে। আর মাঙ্গলিক দোষ প্রতিকার করতে গিয়ে কোনোদিন পলা পড়তে নেই। অষ্টমপতি দ্বাদশপতি মঙ্গল সেখানে পলা দিয়ে দিয়েছে, সর্বনাশ হয়ে যাবে। মাঙ্গলিক দোষের প্রতিকার কখনো পলা পড়ে হয় না। পলা তারা পড়বেন যাদের মঙ্গল শুভ ফলদাতা। একটা প্ল্যানেটের পাওয়ার বৃদ্ধি তখন করা হয় যখন সেই প্ল্যানেটটি আপনার জন্য শুভ। অশুভ প্ল্যানেটকে পাওয়ার বৃদ্ধি করলে কিন্তু আপনার ক্ষতি করবে। একটা দুষ্ট লোক যদি আপনার বাড়িতে থাকে, তার হাতে যদি আপনি উল্টে আরও একটা এমন কিছু, সেখানে কি হবে, সে আপনাকে ক্ষতি করবে বেশি। তাহলে এক্ষেত্রেও সেম কন্ডিশন হচ্ছে। আপনি যদি দেখেন আপনি মাঙ্গলিক দোষ রয়েছে,
তাহলে আপনি আবার মঙ্গলকে পাওয়ার দিচ্ছেন আপনাকে ক্ষতি করার জন্য। মঙ্গল এমনিতেই সেখানে পাওয়ারফুল। সেই জায়গাগুলো আমাদের একটু বোঝার ভুল হয়ে যায়। এবার আসি প্রকৃত মাঙ্গলিক দোষ আমরা দেখব কিভাবে। মাঙ্গলিক দোষ দেখার জন্য সর্বপ্রথম দুটো স্টেপ আমি আপনাদেরকে বলছি। প্রথমে দেখুন লগ্ন থেকে মঙ্গল লগ্ন ভাব, দ্বিতীয় ভাব, চতুর্থ ভাব, সপ্তম ভাব, অষ্টম ভাব এবং দ্বাদশ ভাবে অবস্থান করছে কিনা। যদি লগ্ন ভাব থেকে এই ভাবগুলোতে মঙ্গল অবস্থান করে তাহলে মাঙ্গলিক দোষ হবে। ফার্স্ট পয়েন্ট মিলল। সেকেন্ড পয়েন্টে গিয়ে দেখুন শুক্র থেকে এই ভাবগুলোতে মঙ্গল রয়েছে কিনা। মানে শুক্রকে এক ধরে এই ভাবগুলোকে দেখুন মঙ্গল সেই লগ্ন, দ্বিতীয়, চতুর্থ, সপ্তম, অষ্টম, দ্বাদশ ভাবে রয়েছে কিনা। যদি সেখানেও থাকে তাহলে সেকেন্ড পয়েন্টও মিলল। থার্ড অপশনে গিয়ে দেখুন চন্দ্র থেকে আপনি এই ভাবগুলোতে মঙ্গলের অবস্থান পাচ্ছেন কিনা। যদি লগ্ন, চন্দ্র এবং শুক্র থেকে মঙ্গলের এই অবস্থানগুলো পান তাহলে জানবেন আপনার মাঙ্গলিক দোষ মোটামুটিভাবে 60% কনফার্ম বলা যেতে পারে। 60% মাঙ্গলিক দোষটা কনফার্ম হচ্ছে যদি এই ভাবগুলোতে মঙ্গল থাকে, মেনে নিলাম। বাকি প্রায় 20 থেকে 21খানা রুলস রয়েছে, যে রুলসগুলো ইমপ্লিমেন্ট করলে বোঝা যাবে যে আপনার জন্মছক মাঙ্গলিক দোষে দুষ্ট না মাঙ্গলিক দোষ মুক্ত। কেন বললাম কথাটা? কারণ 60% এই কারণে আপনাদের বলছি যে লগ্ন, চন্দ্র, শুক্র থেকে দেখার পরে যদি মেলে তাহলে আমরা 60% ধরবো, বাকি 40% কোথায় দেখব? এই যে 20টা রুলস, এই 20টা রুলস মিলিয়ে দেখার সময় আমার দেখতে হবে যে এই 20টা রুলসের মধ্যে কটা মিলছে, কটা মিলছে না। সেখানে আমার পার্সেন্টেজটা ডিফাইন হবে যে মাঙ্গলিক দোষটা আমার জীবনে কতটা প্রভাব বিস্তার করতে পারে। এবার আমরা ভাবগুলো সম্পর্কে জানব। একটু নলেজ রাখতে হবে। একটু আমি জাস্ট ওভারভিউ আপনাদেরকে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আজকের এই ভিডিওটা হয়তো একটু লেন্দি হবে, হয়তো একটু বড় হচ্ছে, কিন্তু আপনার জীবনের ধারণা বদলে দেবে এই ভিডিওটা। আপনার জীবনের বিনিদ্র রজনী সমাপ্তি ঘটাবে এই ভিডিওটা। যাদের জন্মছকে মাঙ্গলিক রয়েছে আর কোনো অ্যাস্ট্রোলজার বলে দিয়েছেন মাঙ্গলিক আছে, বিধবা হবেন বা কোনো কারণে ডিভোর্স হবে, তারা যে কতটা ডিপ্রেশনে রয়েছেন একমাত্র তারাই বোঝেন, কারণ তাদের ব্যথাটা কেউ বুঝবেন না। অ্যাস্ট্রোলজার তো পয়সা কামিয়ে চলে গেছেন, কোনো একটা শ্মশানে বসিয়ে প্রবাহ করে দিয়ে বলে দিয়ে চলে গেছেন তোমার মাঙ্গলিক দোষ কেটে গেছে, কিন্তু মাঙ্গলিক দোষ ওইভাবে কাটে না। প্রপার মাঙ্গলিক দোষের প্রতিকার করাতে হয়। যাই হোক, সেটা আজকে আলোচ্য বিষয় নয়। আজকে আলোচ্য বিষয় যে মাঙ্গলিক দোষ, এই মাঙ্গলিক দোষের ভাবগুলো সম্পর্কে আগে একটুখানি জেনে নিই। কি কাজে লাগে এই ভাবগুলো, কেনই বা এই ভাবগুলোকে গুরুত্ব দেওয়া হলো, সেটা জানার পরে আপনারা নিজেরা ডিসাইড করবেন মাঙ্গলিক দোষে কি সত্যি সত্যি স্বামী মারা যায়, সত্যি সত্যি ডিভোর্স হয়, না সত্যি সত্যি মঙ্গল বা মাঙ্গলিক দোষে আপনার কোনো ক্ষতি হয় কি আদৌ কিছু হয় না। আসবো যুক্তিতে। প্রথমেই বলা যাক লগ্ন ভাব, আলোচনা করা যাক। আমরা একটু জানি লগ্ন ভাব থেকে আমরা কি পাবো, কি পাই অ্যাকচুয়ালি লগ্ন ভাব। লগ্ন মানে আমি নিজে। লগ্ন ভাবকে অনেকে তনু ভাব বলেন, তনু অর্থে শরীর, আমি নিজে, মেনলি ইন্ডিকেট করে মাথাটাকে। এবার ওই লগ্ন ভাব আবার লংজিভিটি বা আয়ুকাল বিচারের সময়ও দেখা হয়, আবার হেলথ বিচার বা স্বাস্থ্য বিচারের সময়ও কিন্তু লগ্ন ভাবকে দেখা যায়। তার মানে কি হলো, লগ্ন ভাব স্বাস্থ্য, লংজিভিটি এবং নিজের যে চারিত্রিক বৈশিষ্ট্য সেই চারিত্রিক বৈশিষ্ট্যকে নির্দেশ করছে। এবার কারোর জন্মছকে মঙ্গল লগ্নভাবে অবস্থান করছে, তার মানে বোঝা গেল যে লগ্নভাবে মঙ্গল অবস্থান করার জন্য যদি সেই মঙ্গল কোনো অশুভ গ্রহ দ্বারা দৃষ্টিপ্রাপ্ত হয়, কোনো কারণে কোনো অশুভ অবস্থানে শত্রু গৃহগত হয়, নিজ গৃহগত হয়, এরকম অনেক ভাগ রয়েছে। সেইভাবে যদি হয় তাহলে দেখা যাবে মঙ্গলের যে নেগেটিভ প্রভাব সেটা কিন্তু অনেক বেশি করে আসবে আপনার উপরে। এবার কেন বলা হচ্ছে লগ্নভাবকে কেন মাঙ্গলিক দোষের ক্ষতিকারক প্রভাব হিসাবে ধরা হয়েছে? এবারে লগ্ন থেকে আমরা চলে যাব 180 ডিগ্রি অপোজিটে, যেটাকে আমরা বলি সপ্তম ভাব থেকে। আমরা কি বিচার করি? সপ্তম ভাব হচ্ছে স্পাউস, মানে স্ত্রী হলে তার স্বামী, স্বামী হলে তার স্ত্রী, মানে অপোনেন্ট বিচার করা হচ্ছে, অপর পক্ষকে বিচার করা হচ্ছে। তো অপর পক্ষের সপ্তম আবার মারক ভাব, অর্থাৎ
কোনো ব্যক্তির লগ্ন ভাব থেকে সপ্তম ভাবটা কিন্তু তার মারক স্থান। লগ্ন ভাব থেকে সপ্তম ভাবটা মারক হওয়ার ফলে যেমন আপনার লগ্ন থেকে সপ্তম ভাব আপনার স্পাউস আপনার জন্য মারক ভাব, তেমন যদি উল্টে নিই সপ্তম ভাবটাকে লগ্ন ধরি আর আপনার লগ্নটাকে সপ্তম ভাব ধরি, সেটা হয়ে যাবে আপনার অপোনেন্ট বা আপনার স্পাউসের জন্য। সপ্তম ভাব লগ্ন ভাব সাপেক্ষে কিন্তু মারক ভাব। আবার যদি ঘুরিয়ে দেখা যায়, সপ্তম ভাবকে যদি লগ্ন করে দেখা যায়, তাহলে লগ্ন ভাবটা প্রকৃত লগ্ন ভাবটা হয়ে যাচ্ছে সপ্তম ভাবের জন্য মারক ভাব। মানে আপনার স্ত্রীর জন্য আপনি মারক ভাব হতে পারেন, আপনার জন্য আপনার স্ত্রী মারক ভাব হতে পারে। এবার যদি মঙ্গল লগ্নভাবে বসে থাকে, তাহলে কি হবে? সেই হেলথ, লংজিভিটি বা কোনো না কোনো কারণে সেই ব্যক্তির চারিত্রিক বৈশিষ্ট্যকে নির্দেশ করছে। তার মানে কোনো না কোনো কারণে তার হেলথ খারাপ হতে পারে, লংজিভিটি খারাপ হতে পারে। আর একটা বাজে মানুষের সঙ্গে সম্পর্কে জড়িয়ে গেলে কি হবে? এই সম্পর্কের পরিণতি কিন্তু খারাপ হতে পারে, মানে বিচ্ছেদের দিকে যেতে পারে। তাই কিছুটা ভয় থাকছে লগ্নভাবের ক্ষেত্রে যদি মঙ্গল লগ্নে অবস্থান করে। কিছুটা ভয় থাকছে ডিভোর্স হওয়া বা কিছু কিছু ক্ষেত্রে স্বামী বা স্ত্রী মারা যাওয়ার একটা ঘটনা থাকে লগ্নভাবের ক্ষেত্রে দেখা গেলে। এবার দ্বিতীয় ভাবটাকে কেন দেখব? দ্বিতীয় ভাবটাকে দেখতে গিয়ে দেখব, দ্বিতীয় ভাব হচ্ছে একজন পার্টনারের অষ্টম ভাব। দেখুন ভালো করে, ওই 180 ডিগ্রি অপশানে চলে যান। সপ্তম ভাব থেকে লগ্ন ভাব 7, তারপর 8, মানে 7th সেকেন্ড সপ্তম ভাবের দ্বিতীয় ভাব, এটা কিনা অষ্টম ভাব হয়ে যাচ্ছে। অষ্টম ভাব থেকে আমরা কি বিচার করি? অষ্টম ভাব থেকে আয়ুকাল বিচার করা হয়। অষ্টম ভাব থেকে কি বিচার করা হয়? তার হেলথ কেমন যাবে, তার লংজিভিটি কি আছে, সেটা বিচার করা হয়। এবার সেকেন্ড হাউসে যখনই মঙ্গল বসছে, তখন কিন্তু কোনো না কোনোভাবে, যেহেতু মঙ্গল একটা ক্রুর প্ল্যানেট, কোনো না কোনোভাবে তার লংজিভিটি বা আয়ুকালটাকে বিনষ্ট করছে। তাহলে লগ্ন ভাব সাপেক্ষে অষ্টম ভাব এবং দ্বিতীয় ভাবটাকে আমরা কিন্তু একদিকে যেমন হেলথ এবং লংজিভিটির জন্য একটা খারাপ নেগেটিভ ভাব হিসাবে ধরব, আবার পার্টনারের সেকেন্ড হাউস মানে পার্টনারের ফিনান্সিয়াল কন্ডিশনও দেখবে। যখনই পার্টনারের ফিনান্সিয়াল কন্ডিশন আপনি দেখতে যাবেন, যদি ভালো না হয় ফিনান্সিয়াল কন্ডিশন, তাহলে কি হবে? আজকের যুগে তো দ্বন্দ্ব বাঁধবে, কারণ পয়সা না থাকলে সম্পর্ক ভালো থাকবে না। তার মানে কোনো না কোনো কারণে তার ফিনান্সিয়াল ক্রাইসিস থাকবে, ফিনান্সিয়াল স্টেবিলিটি থাকবে না, স্ত্রী বা স্বামী যেটা চাইছে সেটা পাচ্ছে না, সাপোর্ট না পাওয়ার জন্য কি হবে? সম্পর্কটা ভেঙে যাওয়ার একটা চান্সেস থাকবে। তার মানে কিন্তু এই দাঁড়াচ্ছে না, একটা চান্সেস রয়েছে, তার মানে কিন্তু এটা দাঁড়াচ্ছে না যে আপনার অবশ্যই ডিভোর্স হয়ে যাবে বা আপনার স্বামী অবশ্যই মারা যাবে। যখনই আপনার জন্মছকে মাঙ্গলিক আসছে, যার সঙ্গে আপনার বিয়ে হচ্ছে, সেই পার্টনারের ব্যক্তিগত কর্ম, ব্যক্তিগত জন্মছকের যে পজিশন, প্ল্যানেটারি যে ইন্ডিকেশন, সেগুলোকে বিচার করে যদি দেখা যায় তার আয়ুকাল কম আছে, আপনার জন্মছকে মাঙ্গলিক দোষ রয়েছে, তখনই একমাত্র সিদ্ধান্তে আসা যায় যে মাঙ্গলিকের এই কম্বিনেশন থাকার পরে কিন্তু পার্টনারের মৃত্যু ঘটতে পারে। চোখ বন্ধ করে বলে দিলে হবে না পার্টনারের মৃত্যু ঘটবে। তাহলে এইটা কোথা থেকে পাবো? যখন আপনি জোটক বিচার করবেন, ম্যাচ মেকিং করবেন বিয়ের আগে, তখন কিন্তু কিছু না কিছুভাবে এখান থেকে ক্যালকুলেশনে বেরিয়ে আসবে যে পাত্র বা পাত্রীর জন্মছকে যার আয়ুকাল কম রয়েছে বা আয়ু সংক্রান্ত কোনো সমস্যা জন্মছকে অবস্থান করছে, তখনই ধরে নেব যে এই বিবাহতে কিন্তু হয়তো একজনের জীবনহানি ঘটতে পারে। তার মানে এই নয় যে দ্বিতীয়ভাবে মঙ্গল থাকলেই মাঙ্গলিক, আর দ্বিতীয়ভাবে মঙ্গল মাঙ্গলিক করেছে মানে স্বামী মারা যাবে, ডিভোর্স হয়ে যাবে, এগুলো নয়, সব ক্ষেত্রে প্রযোজ্য নয়। অনেক মানুষ রয়েছেন, এখন এই ভিডিওটা দেখছেন, অনেক মানুষ এমন রয়েছেন যে মনে হতে পারে কেন আমার তো মাঙ্গলিক রয়েছে, আমার ডিভোর্স হয়ে গেছে, যুক্তি আসতে পারে। অনেক মানুষ পাবেন এখানে যারা ভিডিও দেখছেন, হয়তো কয়েক হাজার মানুষ ভিডিও দেখছেন, তাদের মধ্যে দেখা যাচ্ছে কিছু মানুষের জন্মছকে হয়তো মাঙ্গলিক দোষ মিলে গেছে, তারা হয়তো ডিভোর্স হয়ে গেছে বা স্বামী মারা গেছে, তাদের মনে হতে পারে আমার তো মারা গেছে। তাদেরকে বলবো এটা আপনার ব্যক্তিগত জন্মচক্র যখন অ্যানালিসিস করা হবে,
তখন বোঝা যাবে আপনার স্বামী বা স্ত্রী মারা যাওয়ার পিছনে আসল কারণ কি। শুধুমাত্র মাঙ্গলিক দোষটাই সমস্ত কিছুর বিচার্য নয়। মাঙ্গলিক দোষ থাকলেই যে স্বামী মারা যায় এটাই শেষ কথা নয়। এটা একটা ভাইটাল পয়েন্ট, অবশ্যই অস্বীকার করা যাবে না। শাস্ত্র মতে বলা হয়েছে মানে কিছু না কিছু রিজন তো রয়েছে, নেগেটিভিটি রয়েছে অবশ্যই। তার মানে এই নয় এটাই সর্বসর্বা। জ্যোতিষী জন্মছক দেখতে গিয়ে দেখে নিল কি মাঙ্গলিক দোষ আছে, ব্যাস আপনাকে বলে দিল আপনার তো বিধবা হবে। বৈধব্য যোগ, সেই বৈধব্য যোগ যদি একজনের জন্মছকে না থাকে তাহলে সে কী করে বিধবা হবেন। হতে পারে তার স্বামীর সঙ্গে দূরত্ব তৈরি হলো, ডিফারেন্সেস তৈরি হলো, তার স্বামীর ফিনান্সিয়াল কন্ডিশন নিয়ে একটা ক্লাস মারলো, সেখান থেকে দুজনে আলাদা হয়ে গেল। তার মানে তো এই নয় তার স্বামী মারা যাবেন সর্বক্ষেত্রে। এবারে আসা যাক চতুর্থ ভাবকে। তার মানে আমরা লগ্ন ভাব দেখলাম একটু ভয়ের জায়গা রয়েছে, দ্বিতীয় ভাবে আমরা ভয়ের জায়গা হিসাবে একটু ধরে নেব, যদিও এখানে কন্ডিশনাল ভয়, সমস্ত ক্ষেত্রে নয়। চতুর্থ ভাব যারা, চতুর্থ ভাবের ক্ষেত্রে বলছি যাদের জন্মছকের মঙ্গল চতুর্থ ভাবে রয়েছে, শাস্ত্রমতে বলছে কোনো ক্রূর প্ল্যানেট বা ম্যালেফিক প্ল্যানেট যদি চতুর্থ ভাবে বা অষ্টম ভাবে থাকে তাহলে, মানে লগ্ন থেকে চতুর্থ বা অষ্টম ভাবে থাকে, তাহলে লগ্ন ভাবের ফলটা বিনষ্ট করে। মানে লগ্ন ভাবের ফল কি? লগ্ন ভাবের ফল হচ্ছে আমরা নিজে, আমি প্রথমেই বলেছি, তনুভাব, শরীর, নিজের চারিত্রিক বৈশিষ্ট্য, নিজের লংজিভিটি, নিজের হেলথ। তার মানে এটা হতে পারে এই চারটে জিনিসের মধ্যে শুধু যে লংজিভিটি যাবে সেটাকে গ্যারান্টি দিল। চতুর্থভাবে মঙ্গল থাকলে সে যে মারা যাবে এখানে কিসের গ্যারান্টি পাওয়া যায়? হেলথ খারাপ হতে পারে, তো হয়তো আপনার স্বামীর স্বাস্থ্য খারাপ হলো, আর্থিক বৈশিষ্ট্যের দিক থেকে খারাপ হলো, সেটা হতে পারে। হেলথ ইস্যু আসতে পারে, চারিত্রিক বৈশিষ্ট্য খারাপ হতে পারে, বা কোনো কারণে হয়তো দেখা যেতে পারে যে সেই ব্যক্তির সত্যি লংজিভিটি কম। সর্বক্ষেত্রে তো নয়। চতুর্থভাবে যদি মঙ্গল থাকে তাহলে ধরে নেওয়া হয় অনেক মডারেট হয়ে যায় রিস্কটা, যে বিচ্ছেদ হওয়া বা কোনো কারণে স্বামী মৃত্যু বা বৈধব্য আসার যে কন্ডিশনটা সেটা কিন্তু অনেকটা কম হয় তুলনামূলকভাবে। এবার আসবো সপ্তম ভাবে। আমি সপ্তম ভাবের ব্যাপারটা লগ্নভাবকে দিয়ে খুব ভালোভাবে বুঝিয়েছি। একই রকমভাবে আমার অপোজিটে যদি আমার ওয়াইফ বসে থাকে তাহলে আমার ক্ষেত্রে যে জিনিসগুলো প্রযোজ্য হবে, একই রকমভাবে চারটাকে আমি যদি ঘুরিয়ে নিই তাহলে তার থেকেও একই রকমভাবে সেই প্রযোজ্য হবে। সপ্তম ভাব যেহেতু মারক ভাব, এখানে কিন্তু একটা ভয়ের জায়গা থাকছে। মানে সপ্তম ভাবে কোনো না কোনোভাবে মাঙ্গলিক দোষ থাকলে একটু ভয়ের জায়গা থাকে। স্বামী হয়তো বা ডিভোর্স হওয়ার জায়গাটা বেশি থাকে, স্বামী মারাই যাবেন এরকম কোনো ব্যাপার নয়। এক্ষেত্রে দেখা যায়, বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে, দেখুন সেভেন্থ হাউস হচ্ছে লিগাল বন্ডেজের জায়গা। লিগাল যে আমরা যে ম্যারেজ করছি, কোর্ট ম্যারেজ করছি, যে লিগাল ডকুমেন্ট, লিগাল যে কন্ট্রাক্ট, সেই কন্ট্রাক্টটা ধ্বংস করতে পারে, সেই কন্ট্রাক্টটা নষ্ট করতে পারে, মানে প্রকারান্তরে ডিভোর্স আসতে পারে। দেখা যাচ্ছে স্পাউসের হেলথ খারাপ হতে পারে, স্বামী বা স্ত্রীর যে মানে হেলথ খারাপ হলো, অথবা কোনো কোনো কারণে পার্টনারের দুজনের মধ্যে যে আন্ডারস্ট্যান্ডিং, সেই আন্ডারস্ট্যান্ডিংটা নষ্ট হলো। মানে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু ডিভোর্সকে ইন্ডিকেট করছে। পার্টনার মারা যাবে সেটা শুধুমাত্র ওই মারক ভাবের জন্যই কিছুটা অংশে ইন্ডিকেট করছে। তার মানে সপ্তমভাবে মঙ্গল থাকা, আমি বলবো কিছুটা চান্সেস রয়েছে ডিভোর্স হয়ে যাওয়ার, স্বামী মারা যাওয়ার জন্য। কিন্তু আবারও বলবো স্বামীর ব্যক্তিগত হরস্কোপ যেটা রয়েছে সেখানে কিন্তু অনেক ভালো করে পর্যালোচনা করতে হবে, অনেক ভালো করে অ্যানালিসিস করতে হবে। সপ্তম ভাব গেল। এবার তাহলে অষ্টম ভাব। অষ্টম ভাব আবার বলেছি ডিফিকাল্টিজের ভাব, বাঁধার ভাব, পার্টনারের সেকেন্ড হাউস, মানে পার্টনারের ফিনান্সিয়াল লাক। আবার পার্টনারের অষ্টম ভাব মানে কিন্তু তার মৃত্যুকারক লংজিভিটিরও ভাব। তাই এটাকে বলা হচ্ছে মঙ্গল যদি অষ্টম ভাবে থাকে হয়তো স্বামীর মৃত্যু ঘটতে পারে, মাঙ্গলিক দোষের অর্থে বলা হচ্ছে। কিন্তু মঙ্গল যদি অষ্টম ভাবে থাকে সবসময় যে স্বামীর মৃত্যু ঘটবে তাও নাও হতে পারে, ফিনান্সিয়াল লস হতে পারে, বড় কোনো ক্রাইসিস দেখা দিতে পারে, এবং হয়তো বা ফিনান্সিয়াল ক্রাইসিসের জন্য দুজনের মধ্যে দূরত্ব তৈরি হতে পারে। অনেক ক্ষেত্রে দেখা গেছে স্বামীর জন্মছকে মাঙ্গলিক দোষ রয়েছে, ওয়াইফের মাঙ্গলিক দোষ রয়েছে, অনেকে বলেন বিয়ে হলে এটা ব্যালেন্স হয়ে যায়, সেক্ষেত্রেও ডিভোর্স হতে দেখা যায়। আবার এটাও দেখা গেছে একজনের জন্মছকে মাঙ্গলিক রয়েছে, একজনের মাঙ্গলিক নেই, সেখানে কি হচ্ছে, হয়তো স্বামী বিদেশে কোথাও কাজ করেন বা স্বামী দূর প্রান্তে কোথাও কাজ করেন, দুজনের মধ্যে একটা
সেপারেশন রয়েছে, সম্পর্ক ভেঙে যায়নি। তাই ভয় পাওয়ার মতো এখনো কিছু হয়নি যে আপনি ভয় পাবেন। মাঙ্গলিক দোষের অনেক রকমভাবে অনেক ব্যাখ্যা দেওয়া যায়, অনেক ব্যাখ্যা আসতে পারে। হয়তো দেখা গেল আপনাদের ডিভোর্সটা হলো না, দুজনে সেপারেট থাকলেন, কর্মসূত্রে উনি অন্য জায়গায় থাকেন, আপনি অন্য জায়গায় থাকেন, দুজনেই এখন প্রফেশনাল, এখন ছেলে মেয়ে উভয়ই কাজ করছে, উভয়ই প্রফেশনাল। তাহলে হতে পারে প্রফেশনাল ক্ষেত্রে এরকম তো আইটি সেক্টরে বহু মানুষকে আমি দেখেছি, খুব কাছ থেকে দেখেছি। রাত্রিবেলা স্বামী নাইট শিফট করে ফিরছেন, সকালবেলা ওয়াইফ গাড়ি নিয়ে বেরিয়ে গেছেন তার ডে শিফট, তাহলে দুজনের দেখাও পর্যন্ত হয় না সারা সপ্তাহে। তার মানে এখানে কি বলবেন, মাঙ্গলিক দোষের ক্ষেত্রে এইগুলোও কিন্তু বিচার্য। হয়তো আপনার জন্মছকে মাঙ্গলিক রয়েছে, আপনি ভয়ে বিয়ে করছেন না যে আমার ডিভোর্স হয়ে যাবে, আপনি কিন্তু হয়তো দেখা যাচ্ছে আইটি সেক্টরে চাকরি করছেন, আপনি সকালে আসেন তো আপনার ওয়াইফ সকালে বেরিয়ে যায়, এরকমও তো হতে পারে। তো এগুলো অনেক লজিক্যাল ম্যাটার, যুক্তি দিয়ে ভাবতে হবে। সবসময় যে মাঙ্গলিক মানে মঙ্গল দোষে দুষ্ট, সবসময় যে মাঙ্গলিক মানে স্বামী মারা যাবেন, ডিভোর্স হয়ে যাবে, এরকম নয়। এবার আসি দ্বাদশ ভাবের কথা। দেখুন, দ্বাদশ ভাবটা নিয়ে বেশি কিছু বলবো না, কারণ খুব ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। আমাদের যে কনজুগাল লাইফ, এই কনজুগাল লাইফের মধ্যে বেড হ্যাপিনেস একটা বড় ভূমিকা রাখে, আর দ্বাদশ ভাবটাকে শয্যাসুখ বা বেড হ্যাপিনেসের জায়গা হিসাবে ধরা হয়। আবার লগ্নের দ্বাদশ মানে লগ্নের ব্যয়কেও নির্দেশ করে, মানে যে কোনো ভাবের দ্বাদশ ভাব এই ভাবের ব্যয়কে নির্দেশ করে। দ্বাদশ ভাবে মঙ্গল থাকা মানে কি, কোনো না কোনোভাবে হয়তো বা বেড হ্যাপিনেসের জায়গায় ডিস্টার্ব আসতে পারে, বেড হ্যাপিনেসের জায়গায় সমস্যা হওয়ার জন্য বা কনজুগাল লাইফের সমস্যা হওয়ার জন্য সেই বিবাহটা সম্পর্ক যেটা যে বন্ধনটা সেই বন্ধনটা ভেঙে যেতে পারে। অথবা কোনো কোনো ক্ষেত্রে বিশেষ বিশেষ কিছু কম্বিনেশনের জন্য হয়তো বা স্বামীর মৃত্যু ঘটতে পারে বা স্বামী বিদেশেও থাকতে পারেন। তাহলে আমি দেখুন, আমি যুক্তি দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি, অন্ধের মতো কোনো রকমভাবে জাস্ট বইয়ে লেখা রয়েছে তাই বলে দিয়েছি তা নয়। কিন্তু এখানে জ্যোতিষের প্রত্যেকটা ভাবকে যুক্তি দিয়ে বিচার করার চেষ্টা করেছি। জানি না আমি কতটা আপনাদেরকে বোঝাতে পেরেছি, কারণ এটা খুব টাফ বিষয়, ক্যালকুলেটিভ বিষয়। সাধারণ মানুষ যাদের রাশি লগ্ন সম্পর্কে খুব ভালো ধারণা নেই, তাদের ক্ষেত্রে বোঝা হয়তো একটু কষ্টকর হবে। তবে আমি আমার তরফ থেকে আমার যতটা স্কিল রয়েছে আপনাদের বোঝানোর জন্য, ততটা আমি আপ্রাণ চেষ্টা করেছি আপনাদের বোঝানোর জন্য। ভবিষ্যতে যদি কোনোদিন সুযোগ পাই, তাহলে অবশ্যই মাঙ্গলিক দোষের যে খণ্ডন রুলসগুলো সেগুলো নিয়েও আপনাদের কাছে আলোচনা করব। আপনারা যদি আমার পাশে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করার মাধ্যমে, লাইক করার মাধ্যমে, অথবা নিজেদের মূল্যবান মতামত জানিয়ে আমাকে উৎসাহিত করার মাধ্যমে, তাহলে আগামী দিনে এই রকম যুক্তিপূর্ণ ভিডিও আমি আপনাদের সামনে আনব এবং আপনাদের চোখ খুলে যাবে। কোনো রকম কোনো মিথ্যা ভাঁওতা, মিথ্যা সাজানো গল্প বা কোনো রকম কিছু বিষয় নিয়ে আপনাদের কাছে ভ্রান্ত ধারণা দেব না। আমি আমার যে শিক্ষালব্ধ জ্ঞান, সেই শিক্ষালব্ধ জ্ঞান আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি বিশ্বাস করি নলেজ শেয়ারিংয়ে নলেজ বাড়ে। তাই আপনাদেরকেও অনুরোধ করব, জ্যোতিষকে ভয় নয়, জয় করার চেষ্টা করুন। একটা কথা সর্বদা মনে রাখবেন, তন্ত্র অদৃশ্য হলেও সত্যি, আর জ্যোতিষ হলো বৈদিক বিজ্ঞান। এখানে কিন্তু যুক্তি রয়েছে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন, বিদায় নিলাম। জয় মা তারা।